লভ্যাংশ ঘোষণার পর বিতরণের নির্ধারিত সময় পার হলেও তা বিনিয়োগকারীদের বিতরণ করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১টি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির চিঠির ভিত্তিতে এসব কোম্পানিকে শাস্তির আওতায় আনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিশ্লেষকরা বলছেন, কোম্পানির অনিয়মের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে শেয়ার হোল্ডারদের বিতরণের বাধ্যবাধকতা রয়েছে, তবে তা মানছেন না কোম্পানিগুলো। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ২১টি কোম্পানি তাদের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের দেয়নি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে এ বিষয়ে চিঠি দিয়ে অবগত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। সেখানে দেখা যায় তালিকাভুক্ত ১৫টি কোম্পানির মধ্যে 10টি কোনো লভ্যাংশই বিতরণ করেনি, আর বাকি 5টি কোম্পানি দিয়েছে আংশিক। অন্যদিকে এসএমই মার্কেটে তালিকাভুক্ত 6টি কোম্পানির মধ্যে 3টি কোনো লভ্যাংশই বিতরণ করেনি বিনিয়োগকারীদের। বিশ্লেষকরা বলছেন, লভ্যাংশ বিতরণে ব্যর্থতার জন্য কোম্পানির পরিচালকরাই দায়ী, কিন্তু এর শাস্তি পাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ডিক্লেয়ার দেওয়ার পরে কিন্তু শেয়ার দাম বেড়েছে, এখানে কিন্তু অলরেডি কিছু কেউ না কেউ সুবিধা নিয়েছে, এখন তারা টাকা দিতে পারছে না। হ্যাঁ, এর মানে কি? তাহলে কি এটা তারা ইন্টারন্যাশনালি করেছে? তারা যদি টাকা তারা দিতে নাই পারতো, তাহলে তারা কেন এটা ডিক্লেয়ার দিল? তাহলে এগুলি তদন্ত হওয়া উচিত, এবং এখানে বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত হয়, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। ওই কোম্পানির নির্ধারিত সময় যখন আমাকে ডিভিডেন্ড ডিসপাস করছে না, এবং আমার তখন অনাস্থা তৈরি হচ্ছে ওই সংশ্লিষ্ট কোম্পানির উপর। আর এই কোম্পানির উপর হওয়া মানে হলো বাজারের উপর হওয়া, তার মানে এটা নেগেটিভ একটা ইনফ্যাক্ট বাজারে সবসময়ের জন্য জিয়ে থাকে। অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে বিএসইসি। ডিক্লেয়ার করে ডিভিডেন্ড দেয় নাই, এই সমস্ত কোম্পানিগুলোকে এটা এনফোর্সমেন্ট অ্যাকশনে এটা চলমান রয়েছে আর কি, এনফোর্সমেন্ট অ্যাকশনের এই প্রক্রিয়ায় রয়েছে, এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণে ব্যর্থ হলে সেই কোম্পানির পরিচালকদের প্রতিদিনের জন্য জরিমানা গুনতে হয়। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবার সহযোগিতা পেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির বিরুদ্ধে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানে পাওয়া সব তথ্য নিয়ে দুদকের সাথে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তার মতে, এখন বিভাগীয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ তেমন নেই, অনেকেই চাকরি ছেড়েছেন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, কারোর সঙ্গে চুক্তি চাইলেই বাতিল করা যায় না, কারণ চুক্তিতে বাতিলের বিধান ছিল কিনা তা খতিয়ে দেখতে হবে। বিষয়গুলো কারিগরি, তাই সময় লেগেছে। বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের তথ্য পাওয়া গেছে। বেসরকারি বিদ্যুৎ কিনতে অতিরিক্ত ব্যয় করা হয়েছে। আদানির সঙ্গে চুক্তিতে দুর্নীতি ছিল। মাসখানেকের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত আরও তথ্য পাওয়া যাবে বলেও জানানো হয়। আসার পরে আমরা ওই যে 2000 এই যে দ্রুত রিটের ইয়েতে আদালত অ্যান্টি কারাপশন কমিশন করা হয়েছে, এটা ওদের জুরিডিকশনের ব্যাপার। আমরা আমাদের কি বিভাগীয়ভাবে এগুলোর মানে শাস্তি দেওয়ার ক্ষমতা খুবই সীমিত, কারণ হচ্ছে কি অনেকে তো এখান থেকে রিটায়ার করে গেছেন, অনেকে চাকরিতে নাই। আপনি কি করবেন একটা রিটায়ার্ড লোককে? তো কি করবেন? আন্তঃলেনদেন কার্যক্রম পরিচালনা করতে 3 মাস সময় চেয়েছে বিকাশ, আর আইনি জটিলতায় এখনই যুক্ত হতে পারবে না বলে জানিয়েছে নগদ। এমনটা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব তথ্য জানায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। দ্রুত, সহজে ও নিরাপদে মোবাইলের মাধ্যমে ব্যাংকসহ বিভিন্ন এমএফএস কোম্পানির সাথে আন্তঃলেনদেন চালু হয়েছে 1 নভেম্বর থেকে। নিরাপত্তার ত্রুটির কথা বলে শেষ সময়ে এসে 3 মাস সময় চেয়েছে বিকাশ, আর নগদ আসছে না আইনি জটিলতার কারণে। বাংলাদেশ ব্যাংক জানায়, প্রক্রিয়ায় যুক্ত হতে আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে বিকাশ, আর নগদকে যাতে দ্রুত সময়ের মধ্যে যুক্ত করা যায় সে ব্যাপারে চলছে আলোচনা। আমরা চাচ্ছিলাম ইন্টার অপারেবিলিটি হোক, এমএফএস থেকে এমএফএস এর গ্রাহকরা যাতে টাকা প্রেরণ করতে পারে সেই বিষয়টা চালু করতে। এবং এখানে আপনি দেখেছেন যে বিকাশ তাদের সিকিউরিটির বিষয়টি উল্লেখ করে
বলেছে আমাদের 3 মাস সময় দেওয়া হোক। নগদের বিষয়টা আইনগত জটিলতার কারণে আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি না নেওয়ার। তবে বিকাশ বলছে ডিজিটাল লেনদেন সহজ ও দ্রুত করতে প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা আরও শক্তিশালী করছে, এমনকি নির্বিঘ্নে যাতে লেনদেন সম্পন্ন হয় সে বিষয়টি জোর দেওয়া হচ্ছে বলে জানায় বিকাশ মুখপাত্র। গ্রাহক স্বার্থ বিবেচনায় নিয়ে কিছু লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কেননা আন্তঃলেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য যে অংশীজন আছে তাদের উপরও কিন্তু নির্ভর করে। তাই এই মুহূর্তে আমরা শক্তিশালী অথেন্টিকেশন এবং স্তর ভিত্তিক বা লেয়ার্ড নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছি, যাতে লেনদেনগুলো নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং এই সংক্রান্ত কোনো বিরোধ বা ডিসপিউট দেখা দিলে তার দ্রুত সমাধান করা যায়। এদিকে বিকাশ ও নগদকে বাদ দিয়ে 10টি প্রতিষ্ঠানের এই সেবা চালু হয়েছে, আরও 5টি প্রতিষ্ঠান যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1241 টাকা থেকে 26 টাকা কমিয়ে 1215 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। রবিবার এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেছে কমিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, নভেম্বর মাসের জন্য প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি টন 465.25 মার্কিন ডলার বিবেচনায় নিয়ে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। এর আগে অক্টোবরে প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 29 টাকা কমিয়ে 1241 টাকা নির্ধারণ করা হয়। তখন অটোগ্যাসের দাম 1 টাকা 38 পয়সা কমিয়ে প্রতি লিটার 56 টাকা 77 পয়সা নির্ধারণ করা হয়েছিল। রোববার অটোগ্যাসের দাম আরও কমিয়ে 55 টাকা 58 পয়সা নির্ধারণ করা হয়। যদিও সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম 825 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। দুই দিনের বৃষ্টিতে লালমনিরহাট, হিলি ও মেহেরপুরে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আধা পাকা ধান নুয়ে পড়েছে। লালমনিরহাট কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। দ্রুত পানি নেমে গেলে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে। এদিকে হিলিতে ধান কাটার আগের মুহূর্তে এমন দুর্যোগে উৎপাদন কমার সাথে সাথে লোকসানের আশঙ্কায় পড়েছেন কৃষকরা। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে, কৃষকদের তেমন ক্ষতির সম্ভাবনা নেই। এদিকে মেহেরপুরে দুদিনের বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে মাঠে থাকা পাকা, আধা পাকা ও কাঁচা আমন ধানের ক্ষেত। বৃষ্টি আর মাঝারি বাতাসে নুয়ে পড়েছে ধান। ক্ষতিগ্রস্ত ধানের কারণে ফলন কম হওয়ার শঙ্কায় চাষিরা। প্রায় 100 হেক্টর জমির আমন ধান হেলে পড়েছে। স্থানীয় পর্যায়ে আমরা উপসহকারী কৃষি অফিসার এবং উপজেলা অফিসাররা পরামর্শ দিয়ে আসছি। বিশেষ করে কৃষকদেরকে আমরা ঝুঁটি বেঁধে দেওয়ার পরামর্শ দিচ্ছি, যাতে তারা তাৎক্ষণিক কিছু কাজ হয় তাদের। এদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে দেশের বৃহত্তম কেবল স্টেজ ব্রিজ কদম রসুল সেতু। এরই মধ্যে 19টি পিলারের মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। সেতুটি নির্মাণ হলে মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নও হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সেতু নির্মাণ করার কথা জানিয়েছে এলজিইডি। 2018 সালের 9 অক্টোবর একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পায় কদম রসুল সেতুটি। 1.5 কিলোমিটার দীর্ঘ সেতুটির মূল অংশ থাকবে নদীর উপর বিশেষ তার দিয়ে ঝুলন্ত অবস্থায়, যার দৈর্ঘ্য হবে 380 মিটার। দুই পাশে পথচারীদের চলাচলের জন্য থাকবে ফুটপাত। সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চায়নার দুটি সরকারি প্রতিষ্ঠান। এরই মধ্যে 19টি পিলারের মাটি পরীক্ষার কাজ শেষ। আগামী ডিসেম্বর মাসে মূল সেতুর কাজ শুরু হবে। সেতুটি বাস্তবায়ন হলে নদীর দুই পারের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। কদম রসুল সেতুটি হওয়ার মধ্য দিয়ে বন্দর যে উন্নয়ন থেকে পিছিয়ে আছে, বঞ্চিত আছে, সেটা পূরণ হবে। আজও 2025 সালে এসে আমাদের নৌকায় করে রাস্তা পারাপার হতে হয়, নৌকা পারাপার হতে হয়। খুব দ্রুততম সময় হোক এবং নারায়ণগঞ্জের জনগণের যে চাপ সেটা বন্দর উপরে আসুক, নারায়ণগঞ্জ কিছুটা স্বস্তি ফিরে পাক। সেতুটি বাস্তবায়নে 2028 সালের জুন মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। এই সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা জানিয়েছে এলজিইডি। এটা হচ্ছে যে আমাদের এলজিইডির জন্য একটা পায়োনিয়ার প্রজেক্ট, দিস সিগনেচার প্রজেক্ট। কারণ বাংলাদেশের ইতিহাসে এ ধরনের একটা বড় কেবল স্ট্রিট ব্রিজ, এত বড় মাপের কেবল স্ট্রিট ব্রিজ কখনো সম্পাদিত হয়নি। সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে 735 কোটি 18 লাখ টাকা।
সেতুর ২৬টি পিলারের মধ্যে শহরে ১৪টি ও বন্দরে নির্মাণ হবে ১২টি পিলার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ববাজারে চলতি বছর সামগ্রিকভাবে পণ্যমূল্য ৭% কমবে, সেই সঙ্গে আগামী বছরও পণ্যমূল্য আরও ৭% কমতে পারে। এতে দাম হবে ৬ বছরের মধ্যে সবচেয়ে কম। বিশ্বব্যাংকের কমোডিটি মার্কেটস আউটলুক অক্টোবর ২০২৫ শীর্ষক প্রতিবেদনে এমন পূর্বাভাস তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর শুরু থেকেই বিশ্ববাজারে পণ্যের দাম কমতে শুরু করেছে, যার মূল কারণ জ্বালানির দাম কমে যাওয়া। ২০২৫ সালে ব্রেন্ট ক্রুড তেলের গড় দাম হতে পারে ব্যারেল প্রতি $৬৮, যা ২০২৪ সালে ছিল $৮১। ২০২৬ সালে দাম আরও কমে ব্যারেল প্রতি গড়ে $৬০ নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিশ্বব্যাংক গ্রুপের পূর্বাভাস অনুযায়ী খাদ্যশস্য, ভোজ্য তেল সহ কৃষি পণ্যের মূল্য সূচক ২০২৫ সালে স্থিতিশীল আছে। ২০২৬ সালে তা ২% এবং ২০২৭ সালে আরও ১% কমতে পারে। এদিকে বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশে তার ইতিবাচক প্রভাব পড়ছে না বলে মনে করেন গবেষকরা। তাদের মতে ৩ বছরে ডলারের বিপরীতে টাকার বড় অবমূল্যায়নের ফলেই আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে মূল্যস্ফীতিও চড়া। গত অর্থবছর গড় মূল্যস্ফীতি ছিল 10.03%। সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে 8.38%। সিরাজগঞ্জে দুধের দাম বৃদ্ধি করা সহ ৬ দফা দাবিতে মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে শাহজাদপুরের সমবায়ী খামারিরা। সকাল থেকেই সমবায়ীরা তাদের খামারের কাছে থেকে দুধ সংগ্রহ করলেও তারা সেই দুধ মিল্ক ভিটায় সরবরাহ করেনি। তাদের উৎপাদিত দুধ খামারিরা স্থানীয় ঘোষদের কাছে বিক্রি করছে। দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের আহ্বায়ক আব্দুর রাজ্জাক জানান, গোখাদ্যের মূল্য বৃদ্ধি পেলেও দুধের দাম বাড়ায়নি মিল্ক ভিটা কর্তৃপক্ষ। বর্তমানে মিল্ক ভিটা কর্তৃপক্ষ দুধের দাম দিচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা প্রতি লিটার। দুধের দাম ৬০ টাকা করার দাবি জানান সমবায় খামারিরা। দাবি আদায় না হলে মিল্ক ভিটায় দুধ সরবরাহ না করার ঘোষণা দেন তারা। বরিশালে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওএসএল ফার্মা লিমিটেডের শ্রমিকরা। সকাল থেকেই নগরীর বগুড়া রোড অবরোধ করে চাকরিতে পুনর্বহালের দাবিতে স্লোগান তোলেন তারা। শ্রমিকরা জানান, ৩ দিনের ছুটি দিয়ে গত ২৮ অক্টোবর তাদের চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে কর্তৃপক্ষ তাদের সাথে কোনো যোগাযোগ করেনি। বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে ওএসএল ফার্মার পক্ষ থেকে জানানো হয়, শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। পুনরায় বিভাগটি চালু হলে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাদেরকে প্রাধান্য দিয়ে চাকরি ফেরত দেওয়া হবে। মেডিকেল ভিসায় কিছুটা বেড়েছে ভারতে যাত্রী গমন, তবে বেনাপোল কাস্টমস ও ইমিগ্রেশনে আবারও বাড়ছে যাত্রী হয়রানি, বাড়ছে ভোগান্তিও। বর্তমানে দেশের চলমান পরিস্থিতিতে ভারতীয় ভিসা সীমিত করায় কমে যায় যাত্রী। ৬ মাস আগে ৭০০-র নিচে নামে যাত্রীর সংখ্যা, তবে চলতি মাসে প্রতিদিন ১৫০০-এর মতো যাত্রী যাতায়াত করছে। এদিকে নিরাপত্তার অজুহাতে চেকপোস্ট এলাকায় দফায় দফায় হয়রানির অভিযোগ রয়েছে। দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। বেলা ১১টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় সদর উপজেলার পুলহাট থেকে খানপুর বাজার পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাণিজ্যিক এলাকা হওয়ায় অবৈধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান থাকায় প্রায়ই যানজট লেগে থাকত এই এলাকায়। সড়ক সম্প্রসারণের জন্য এসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। দখলদারদের ১ মাস আগে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। সুনামগঞ্জের সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে পর্যটকদের অবাধ বিচরণে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে, যা আদিবাসী সম্প্রদায়ের জন্য বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিবারগুলোকে পানির চাহিদা মেটাতে ঝর্ণা বা ছড়ার ওপর নির্ভর করতে হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরকে বারবার জানানো হলেও কোনো সুরাহা মিলছে না বলে অভিযোগ গ্রামবাসীর।
সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার আদিবাসী অধ্যুষিত 4টি গ্রামে গারো, হাজং, খাসিয়া সম্প্রদায়ের অন্তত 3 শতাধিক পরিবারের বসবাস, যাদের পানির প্রধান উৎস পাহাড় থেকে আসা বিভিন্ন ঝর্ণা ও ছড়া। তবে সম্প্রতি পর্যটকদের কারণে ঝর্ণার পানি ঠিকমতো ব্যবহার করতে পারছেন না তারা। পর্যটকদের সংখ্যা বৃদ্ধি এবং পানির উৎসগুলোতে অতিরিক্ত চাপই এই সংকটের অন্যতম প্রধান কারণ। এছাড়া পর্যটকরা বিনা অনুমতিতে ছবি তোলা ও ভিডিও করায় বিড়ম্বনায় পড়ছেন অনেক আদিবাসী নারী। কারণ আমরা গোসল করতে পারি না, গোসল করার সময় এরা আসে ভিডিও করে টিকটকে সারে, ফেসবুকে সারে, আমাদের অনেক সমস্যা হয়। আমরা তাদেরকে বলি যে নিচে যান আপনারা আমরা এখন গোসল করব, কাজ করব, তবু তারা মানে না আর কি, না বেহায় করে তারা চলে আসে। অনেক পর্যটকই এই অভিযোগ স্বীকার করছেন। সংরক্ষিত এসব এলাকায় আরও সচেতনতা অবলম্বনের পরামর্শ তাদের। তা তো সচেতন থাকার দরকারই, কারণ এখন তো পর্যটকরা ঘুরতে আসে, তারাও দেখতে চায়, তাদেরও তো কষ্ট কাজ করা। ওদের যেহেতু ব্যবহার হয়, আমরা অবশ্যই সচেতন থাকবো যে পানিটা যেন আমরা নষ্ট না করি। সীমান্তবর্তী এসব পাহাড়ি এলাকায় পর্যটকদের চলাচল নিয়ন্ত্রণ এবং সুপেয় পানির ব্যবস্থার স্থায়ী সমাধান চান এই আদিবাসী নেতা। আমি আশা করি প্রশাসন যদি এটা পুনর্বাসন করেন, তাদের জন্য সুব্যবস্থা, পানির সুব্যবস্থা এবং এখানে শৌচাগারের সুব্যবস্থা, গোসলখানার সুব্যবস্থা করলে আশা করি এই এলাকার মানুষরা শান্তিতে থাকবে। পর্যটকদের সচেতন করার পাশাপাশি পানি সংকট সমাধানে উদ্যোগ গ্রহণের কথা বলছে প্রশাসন। দ্রুত যেন তারা বিশুদ্ধ খাবার পানি পায়, সেই বিষয়টার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যে সাবমার্সিবল টিউবওয়েল আছে ওইগুলো বসানোর চেষ্টা করবে, একাধিক লাগবে আশা করি। আর যারা পর্যটক আছে তাদের প্রতিও আমরা পর্যায়ক্রমে কিছু নির্দেশনা দিব। সীমান্তবর্তী এলাকায় পর্যটকদের চলাচল ও পানির সমস্যা নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 6.33 পয়েন্ট। তবে 68 কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে 544 কোটি। শেয়ার দর কমেছে 2 শতাধিক কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 27.51 পয়েন্ট। রোববার লেনদেনের শুরুতেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 1 ঘন্টা 15 মিনিটে প্রধান সূচক বাড়ে 30 পয়েন্ট। এরপর সময়ের সাথে সূচকের উত্থান পতন দেখা যায়। দিন শেষে ডিএসইএক্স সূচক 6 পয়েন্টের বেশি কমে অবস্থান করছে 5115 পয়েন্টে। এদিকে মূল্য সূচক কমলেও ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 68 কোটি টাকার বেশি। রোববার হাতবদল হয় 544 কোটি 76 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। হাতবদলে অংশ নেয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 128টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 260টির এবং অপরিবর্তিত 60টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম মনস্পুল বাংলাদেশ, দ্বিতীয় আনোয়ার গ্যালভানাইজিং এবং তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে মনস্পুল বাংলাদেশ, ইন্টারন্যাশনাল লিজিং দ্বিতীয় অবস্থানে, তৃতীয় জেমিনি সি ফুড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 27.51 পয়েন্ট, অবস্থান করছে 14,313 পয়েন্টে। লেনদেন হয় 16 কোটি 51 লাখ টাকার শেয়ার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। যুক্তরাষ্ট্রের ডলারের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 122 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 166 টাকা 32 পয়সায়। দর কমেছে ইউরোর, বিনিময় হয়েছে 145 টাকা 92 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 32 টাকা 97 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 33 টাকা 60 পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 402 টাকা 48 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 29 টাকা 49 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।